আমার নাম মালা। হয়তো অনেকে জানেন, নয়তো জানেন না। যারা জানেন না তারা জেনে রাখুন, এটাই আমার আসল নাম। আর আজ যে গল্পটা আমি আপনাদের কাছে বলবো, সেটা আমার জীবনের একদম সত্যি ঘটনা। এমন কিছু ভুল আর এমন কিছু ইশারা যা আমাদের পুরো পরিবারের জীবনটাকেই চুপিসারে বদলে দিয়েছিল। এই গল্পটা বলতে গিয়ে আমার হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। কারণ এই সম্পর্কটার কোনো সামাজিক মর্যাদা ছিল না, নেই। তবুও জীবনের এই সত্যিটা আজ আপনাদের কাছে তুলে ধরছি। জানি না আপনারা কিভাবে নেবেন, তবে এটা আপনাদের জীবনেরও কোনো না কোনো আয়না হতে পারে। তার আগে একটা কথা, যদি এমন আরও অনেক গোপন চাপা পড়ে থাকা জীবনের গল্প শুনতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে কোনো গল্প মিস না হয়। আপনাদের সমর্থন আমাকে সাহস যোগায় এই কঠিন সত্যিগুলো সামনে আনতে। তো চলুন শুরু করি আমার গল্প। তখন আমার বয়স ২২। সবে অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। দিদি, পাপিয়া আর দুলাভাই অনুপম আমাকে ওদের সাথেই রেখেছিল শহরে পড়াশোনা করার জন্য। আমার শ্বশুর বাড়ি ছিল একটু দূরে। দিদি আর দুলাভাইয়ের ছোট্ট একটা মেয়ে ছিল, টুনি। তখন ওর বয়স মাত্র ৫। আমাদের সংসারটা ছিল খুব সাধারণ, আর ৫টা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতোই। ভালোবাসা ছিল, ঝগড়া ছিল, হাসি ঠাট্টা ছিল। আর ছিল একটা অলিখিত নিয়ম, যাকে বলে পারিবারিক সম্মান। অনুপম দুলাভাই, প্রথম থেকেই তিনি ছিলেন আমার কাছে একটা নির্ভরতার প্রতীক। খুব শান্ত, রাশহারী, কিন্তু মনে কোমল। দিদি হয়তো সাংসারিক চাপে আর টুনিকে সামলাতে গিয়ে একটু খিটখিটে হয়ে উঠত মাঝে মাঝে, কিন্তু দুলাভাই সব সামলে নিতেন। তিনি আমার পড়াশোনার খেয়াল রাখতেন, দরকার হলে রাতে লাইট বন্ধ করে দেওয়ার জন্য ঘরে আসতেন, যেন আমার অসুবিধা না হয়। এই সামান্য যত্নগুলোই আমাকে নিশ্চিন্ত রাখত। আমার জীবনে বাবা মার পর যেন একটা বড় ছায়া ছিলেন তিনি। আমি ছিলাম ভীষণ লাজুক। দুলাভাইয়ের সাথে পারতপক্ষে আমি চোখাচোখি করতাম না। দরকারি কথা ছাড়া মুখ খুলতাম না। দিদি হাসত, বলতো, এখনও এমন লাজুক কেন রে? ও তোর দুলাভাই, বাইরের লোক নয় তো। কিন্তু আমি জানি, তিনি বাইরের লোক না হলেও তিনি আমার স্বামী নন। এই কথাটা সব সময় আমার মনের কোণে একটা দূরত্ব তৈরি করে রাখত। ঘটনাটা ঘটেছিল এক গ্রীষ্মের শেষের দিকে, যখন ঝড়ের সাথে ভীষণ বৃষ্টি নেমেছিল। সেদিন বিকেলে দিদি আর টুনি গিয়েছিল দিদিমার বাড়ি, কারণ দিদিমার শরীর খারাপ ছিল। দুলাভাই অফিস থেকে ফিরে জানতে পারলেন আমরা দুজনেই বাড়িতে একা। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম। দুলাভাই ভেজা কাপড়ে ঘরে ঢুকলেন, আমাকে দেখে বললেন, আরে মালা, তুমি আছো? পাপিয়া কই? আমি বললাম, দিদি আর টুনি দিদিমার বাড়ি গেছে, ২-১ দিন পর ফিরবে। আপনি চা খাবেন? দিদি বলল আপনার জন্য বানাতে। হ্যাঁ দাও, ভীষণ মাথা ধরেছে, বলে তিনি সোফায় বসলেন। আমি চা নিয়ে ড্রয়িং রুমে গেলাম। পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। সাধারণত দিদি থাকলে আমরা ৩ জন মিলে কথা বলি, এখন শুধু ২ জন। এই প্রথমবার আমি দুলাভাইয়ের এত কাছে বসেছিলাম দিদি ছাড়া। কথা শুরু হলো আমার রেজাল্ট নিয়ে। দুলাভাই জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় মালা, ভালো নম্বর পাবে তো? এর পরের লক্ষ্য কি? আমি চুপ করেছিলাম। আসলে রেজাল্ট আমার মনের মতো হয়নি। দুলাভাই খুব আশা করেছিলেন। আমার চোখ ছলছল করে উঠল। আমি মাথা নিচু করে বললাম, জানি না দুলাভাই, মনে হয় না ভালো কিছু হবে। আমার মন খারাপ দেখে দুলাভাই হয়তো খুব কষ্ট পেলেন। উনি ধীরে ধীরে সোফা থেকে উঠে এলেন, আমার পাশে দাঁড়ালেন। তারপর যা হলো সেটা আমি ভুলতে পারিনি। উনি আমার কাঁধে খুব সাবধানে, খুব স্নেহের সাথে ডান হাতটা রাখলেন। হাতটা নরম ছিল, কিন্তু উষ্ণতায় ভরা। তারপর সেই হাতটা কাঁধ থেকে নামিয়ে আমার পিঠে রাখলেন। পিঠ চাপড়ে দিয়ে খুব নিচু স্বরে বললেন, আরে মন খারাপ করো না, তোমার চেষ্টা ছিল, সেটাই আসল। ভালো না হলে কি হয়েছে, আমি তো আছি। পরের বার ভালো করে করবে, আমি পাশে থাকব। ওই মুহূর্তে দুলাভাইয়ের স্পর্শ আর কথাগুলো আমার কাছে কেবল সান্ত্বনা ছিল না। দিদি দূরে, আমার মন খারাপ, আর এই পরিবেশে দুলাভাইয়ের সেই আলিঙ্গন না হয়েও আলিঙ্গন আমার ভেতরের অচেনা তারগুলোয় যেন বিদ্যুৎ বইয়ে দিল। আমি মাথা তুলে একবার দুলাভাইয়ের দিকে তাকালাম। বাইরে তখন মেঘ ডাকছে। ঘরের আবছা আলোয় দেখলাম তার চোখ দুটো যেন অন্যরকম লাগছিল। সেখানে কেবল স্নেহ ছিল না, ছিল কি যেন একটা চাপা অস্থিরতা।
কয়েক সেকেন্ডের সেই দৃষ্টি বিনিময়। দুলাভাইয়ের হাতটা তখনও আমার পিঠে। আমার মনে হল উনি কি অন্য কিছু বোঝাতে চাইছেন। আমার ভেতরের লাজুকতা যেন হঠাৎই একটা ভুল ইশারা গ্রহণ করে নিল। আমার শরীর যেন আপনা আপনি সামান্য দুলাভাইয়ের দিকে ঝুঁকে গেল। এই নড়াচড়াটা একদম অনিচ্ছাকৃত, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল তিনি যেন আমার আরও কাছে আসার জন্য অপেক্ষা করছেন। তিনি দ্রুত হাত সরিয়ে নিলেন। সম্ভবত তিনি বুঝতে পারলেন এই নৈকট্য ঠিক নয়, কিন্তু সেই সরে যাওয়ার আগে তার আঙুলের ডগা আমার কোমর ছুঁয়ে গিয়েছিল, আর সেই সামান্য স্পর্শ যেন আমার ভেতরে একটা আগুনের জন্ম দিল। দুলাভাই দ্রুত নিজেকে সামলে নিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি মন দিয়ে পড়ো। উনি চলে গেলেন, কিন্তু আমি পারলাম না। আমার সারা শরীর তখন কাঁপছে। আমার হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ সেই বৃষ্টির শব্দের চেয়েও জোরে মনে হচ্ছিল। সেদিনের পর থেকেই সব পাল্টে গেল। আমি বুঝতে পারছিলাম দুলাভাইয়ের মধ্যে একটা পরিবর্তন এসেছে, আর আমার ভেতরের পরিবর্তনের কথা তো বলার দরকারই নেই। এখন আমি আর লাজুক নই, বরং সুযোগ খুঁজি কখন তার চোখে চোখ পড়বে, কখন তার শরীরের উষ্ণতা সামান্য হলেও আমাকে স্পর্শ করবে। রাত 11টা। দিদি আর টুনি ঘুমিয়ে পড়েছে। দুলাভাই সাধারণত ল্যাপটপে কাজ করেন। আমি তখন বই পড়তে পড়তে উকি দিই। এক রাতে আমি চুপি চুপি রান্নাঘরে জল খেতে গেলাম। দুলাভাই তখন বারান্দায় হালকা আলোয় একটা সিগারেট খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এই যে রাত জাগা পাখি, এখনো ঘুম হয়নি? আমি লাজুক হেসে বললাম, না, একটু গরম লাগছিল। তিনি হাতের সিগারেটটা অ্যাশট্রেতে রেখে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টি যেটা প্রথম দিনের ইশারার মতোই, নিঃশব্দে কিছু বলছিল। এসো, একটু বসো এখানে, তিনি বললেন। আমি বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম। রাতটা খুব শান্ত ছিল। দুলাভাই ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। অফিসের চাপ, দিদির সাথে ছোটখাটো মনোমালিন্য, জীবনের একঘেয়েমি। তিনি এমনভাবে কথাগুলো বলছিলেন যেন তিনি কোনো বন্ধু বা ভালোবাসার মানুষের কাছে মনের ভার হালকা করছেন। তিনি বললেন, জানিস তো মালা, পাপিয়া বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। সাংসারিক কাজ ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার সময় পায় না। আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় খুব একা। এই কথাগুলো আমার বুকে এসে বাজল। আমি জানতাম এই একাকিত্বই আমাদের সম্পর্কের সেতু। আমি বললাম, দুলাভাই, আমি জানি, আমি তো আছি। আপনি যদি কিছু বলতে চান আমাকে বলতে পারেন। আমার এই সরল স্বীকারোক্তি হয়তো দুলাভাইকে আরও কাছে টেনে আনল। তিনি আমার হাতটা ধরলেন। এবার আর ভুল ইশারা নয়, স্পষ্ট স্পর্শ। তবে সেটা ছিল একটা নির্ভরতার স্পর্শ। তিনি খুব কোমলভাবে আমার হাতের তালুতে নিজের বৃদ্ধাঙ্গুলি ঘষলেন। সেই সামান্য ঘর্ষণ আমার শরীরের সমস্ত রক্তপ্রবাহকে যেন দ্রুত করে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই সামান্য স্পর্শে আমার শরীরে যে শিহরণ তৈরি হচ্ছিল তা হয়তো অবৈধ, কিন্তু চরম আকাঙ্ক্ষিত। তিনি কিছুক্ষণ আমার হাত ধরে রইলেন। কোনো কথা নেই, কেবল নৈশব্দ আর দুটো মানুষের তীব্র গতি। একটু পর তিনি আমার হাত ছেড়ে দিলেন, কিন্তু সেই উষ্ণতা আমার হাতে তখনও ছিল। ধন্যবাদ মালা, তিনি ফিসফিস করে বললেন। তুমি আছো বলেই যেন হাঁপিয়ে ওঠা জীবনটায় একটু স্বস্তি খুঁজে পাই। এইভাবে আমাদের মধ্যে করে উঠল এক গোপন আলাপন, যা ছিল শুধুই আমাদের দুজনার। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকল। আমরা একে অপরের চোখের ইশারা বুঝতে পারতাম, কখন দিদি ঘরে আসবে, কখন আমরা একান্তে কথা বলতে পারব। একটা জিনিস লক্ষ্য করতাম, দুলাভাই এখন আমার দিকে অন্যভাবে তাকান। যখন আমি কোনো শাড়ি পরে তার সামনে দিয়ে যেতাম, আমি স্পষ্ট অনুভব করতে পারতাম তার দৃষ্টি। সেই দৃষ্টিতে ছিল গোপন মুগ্ধতা, যা তিনি দিদিকেও দেখাতেন না। একবার আমি আলমারি থেকে কিছু নামাচ্ছিলাম। সেটা ছিল বেশ উঁচু। আমি হাত বাড়িয়েও নাগাল পাচ্ছিলাম না। দুলাভাই তখন পাশে দাঁড়িয়ে পেপার পড়ছিলেন। তিনি পেপারটা ভাঁজ করে আলমারির দিকে তাকালেন। তারপর কিছু না বলে আমার একদম পিঠের কাছে এসে দাঁড়ালেন। তার শরীরের গরম বাতাস আমার পিঠে এসে লাগছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি তার হাতটা আমার হাতের পাশ দিয়ে ওপরে নিয়ে গেলেন, জিনিসটা নামিয়ে দিলেন। তিনি খুব সহজেই কাজটা করতে পারতেন, কিন্তু তিনি সরে গেলেন না।
এইবার আর শুধুই ইশারা নয়, তিনি ইচ্ছা করে নিজেকে আমার শরীরের সাথে একদম মিশিয়ে দিলেন। তার বুকের সামান্য ছোঁয়া আমার পিঠে লাগছিল, আর তার শক্ত হাত যখন ওপরে পৌঁছাল তখন তার বাহু আমার মাথার একপাশে। তিনি যেন একটা উষ্ণ বেষ্টনীতে আমাকে বেঁধে ফেলেছিলেন। আমি দাঁড়িয়েছিলাম পাথরের মূর্তির মতো। ভেতরে ভেতরে আমার শরীর বিদ্রোহ করছিল। আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল উত্তেজনায়। এই নৈকট্য ছিল বারণ, তবু এই মুহূর্তে আমার মনে হল পৃথিবীর আর সব কিছু মিথ্যে, শুধু এই উষ্ণতাটুকু সত্যি। তিনি ফিসফিস করে আমার কানের কাছে বললেন, মালা, তুমি বড্ড অস্থির হয়ে ওঠো, এত নার্ভাস হলে চলবে না। তার কথার সাথে আমার কানে তার ঠোঁটের সামান্য স্পর্শ লাগতেই আমার ভেতরে যেন এক বাঁধ ভেঙে গেল। আমি মনে মনে চাইলাম এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সামান্য ঘুরে দুলাভাইয়ের মুখের দিকে তাকালাম। আমার দৃষ্টি ছিল আকুতিতে ভরা। সেই দৃষ্টিতে ছিল নীরব জিজ্ঞাসা, আপনি কি চান, আমার কি করা উচিত? দুলাভাই হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারতেন না। তিনি খুব